সুপ্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপে আজ পাকিস্তান খেলবে কানাডার বিপক্ষে নিউ ইয়র্কে ম্যাচ। এই নিয়ে আমরা কথা বলবো। আমি রাষ্ট্রনারায়ণ চৌধুরী এবং আমার সাথে আছেন আসাম ফেরদৌস রহমান। ফেরদৌস, পাকিস্তান এরই মধ্যে দুটো ম্যাচ খেলেছে, দুটোতেই হেরেছে। এখন অনেকেরই ধারণা যে পাকিস্তান হয়তো বিশ্বকাপে আর পরের রাউন্ডে যেতে পারছে না, যদিও কাগজে কলমে সেটার একটা সম্ভাবনা আছে। তো দর্শকের জন্য যদি আপনি সেই কাগজে কলমের হিসাবটা একটু না, এখনও পর্যন্ত শুধুমাত্র জায়গা নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার, আর মানে সবগুলো দলের মধ্যে। আর বাকি সবারই কিন্তু এখনও সুযোগ আছে, কেউই এখনও বাদও পড়েনি, কেউ এখনও দক্ষিণ আফ্রিকা ছাড়া নিশ্চিত হয়নি। পাকিস্তানের ক্ষেত্রে যেটা হচ্ছে, পাকিস্তানের খুব সহজ কাজ, আজকে জিততে হবে এবং জেতার পরে তাদের বসে থাকতে হবে। বসে থেকে যেটা করতে হবে, দেখতে হবে যে যুক্তরাষ্ট্র যেন তাদের পরের ম্যাচগুলো হারে এবং একটু হলেও যেন একটু বড় ব্যবধানে হারে। তখন পাকিস্তান হচ্ছে শেষ ম্যাচ থাকবে আয়ারল্যান্ডের বিপক্ষে, এবং আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনে এখন পর্যন্ত যে পারফরমেন্স দেখিয়েছে তাতে তারা আশা করতেই পারে যে একটা বড় ব্যবধানে জিতলে তখন তারা সুপার এইটে চলে যেতে পারবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু সেটা করতে হলে খুব দুটো কাজ করতে হবে। এক হচ্ছে আজকের ম্যাচ অবশ্যই জিততে হবে, দ্বিতীয়ত হচ্ছে যুক্তরাষ্ট্রকে বাকি দুটো ম্যাচ হারতে হবে। এখন যুক্তরাষ্ট্রের একটা ম্যাচ আছে ভারতের সঙ্গে, সো সেই ম্যাচটা আসলে বলা যায় না কিছুই যে হবে, কিন্তু ভারতকে যুক্তরাষ্ট্র হারাবে এটা নিয়ে বাজি ধরার আমার মনে হয় না একজন লোকও পাওয়া যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আয়ারল্যান্ডের কাছে যুক্তরাষ্ট্র হারবে কি না, এটা বর্তমানে বিশ্বকাপের ফর্ম বিবেচনা করলে পাকিস্তানের সমর্থকদের হয়তোবা দুশ্চিন্তা থাকবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমরা একটু পয়েন্ট টেবিলের অবস্থাটা যদি জানিয়ে দিই, ইন্ডিয়া এবং ইউএসএ তারা দুটি করে ম্যাচ জিতেছে, 4 পয়েন্ট তাদের দুই দলেরই। কানাডা একটা ম্যাচ জিতেছে, আয়ারল্যান্ডকে হারিয়েছে তারা, এবং সম্ভবত কানাডা বিশ্বকাপে আসার সময় এটা এক্সপেক্ট করেনি যে পাকিস্তানের সাথে ম্যাচের সময় তারা পয়েন্ট টেবিলের নিচের দিকে পাকিস্তানকে খুঁজবে। তো এরপর হচ্ছে পাকিস্তানের সূচিটা যদি একটু বলি, আজকে পাকিস্তান কানাডার সাথে খেলবে, তারপর কালকে ইউএসএ ইন্ডিয়ার সাথে ম্যাচ, তারপর 14 তারিখে ইউএসএ আয়ারল্যান্ড ম্যাচ। ওই দুইটা ম্যাচের পরেই সম্ভবত পাকিস্তান বুঝে যাবে যে এরপর আয়ারল্যান্ডের সাথে 16 তারিখে তাদের যে ম্যাচ, সেখানে তাদের কোনো ইকুয়েশন আর আছে কি নেই। আচ্ছা ফেরদৌস, আমরা যদি পাকিস্তানের ব্যাপারে আলোচনা করি, পাকিস্তানের এই যে দুটো ম্যাচ হারলো, এক্ষেত্রে অবভিয়াসলি তাদের ব্যাটিং ব্যর্থতাটাই সবচেয়ে বড় করে আসছে আর কি। এখন ব্যাটিংয়ের ক্ষেত্রে আপনি যদি বলা হয়, কোন ফ্যাক্টরটাকে আপনি সবচেয়ে বেশি আগে রাখবেন যে কেন তাদের ব্যাটিংটা কলাপস করছে বা আশানুরূপ হচ্ছে না? পাকিস্তানের ব্যাটিংয়ের সমস্যাটা সবসময় যেটা ছিল যে তারা সবসময় ধীরে শুরু করতো, বাবর এবং রিজওয়ান একটা স্টেবল অবস্থায় এনে দিত। এরপরে হচ্ছে তাদের শাদাব খান, ইফতেখার বলুন বা আগে নওয়াজ খেলতো, এবার তো নওয়াজ নেই, তো এই দায়িত্বটা অন্য কারো ফখর জামানের হাতে দিয়ে তারা আশা করছে যে তারা বিগ হিট করে ম্যাচটা বের করে নিয়ে যাবে। এবং পাকিস্তানের বোলিং লাইনে যথেষ্ট স্ট্রং যে 150 রানের একটা স্কোরকে বড় স্কোর বানিয়ে ফেলতে পারে। কিন্তু পাকিস্তানের এবারে যে সমস্যাটা হচ্ছে, বাবর বা রিজওয়ান দুজন একসঙ্গে থিত হতে পারছে না, হয় বাবর আউট হচ্ছেন বা রিজওয়ান আউট হচ্ছে, ফলে পাকিস্তানের যে এতদিনের পরীক্ষিত একটা গেম প্ল্যান সেটা তারা কাজ করতে পারছে না। আর 2 নম্বর যে সমস্যা হচ্ছে, নিউ ইয়র্কে বা আমেরিকার যে পিচগুলোতে এখন পর্যন্ত যে উইকেট পাওয়া গেছে, সেই উইকেটগুলোতে ওই আগের ওই টি-20-র ওই ক্রিকেটটা এখন খেলা যাচ্ছে না। খেলতে হলে অ্যাকচুয়ালি একজনকে এক সাইডে দাঁড়িয়ে থেকে রান করতে হবে, অন্যদের ছোট ছোট অবদান রেখে সেই স্কোরটা করতে হবে, যেটা পাকিস্তানের জন্য খুব ভালো একটা প্লট। কিন্তু পাকিস্তানের যেই কাজটা করার জন্য যার উপর বেশি ভরসা, সেই বাবর আজম ক্লিক করছেন না বলে পাকিস্তানের মেইন সমস্যাটা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের যে লেট অর্ডারে যে প্রচুর রান করবে, সেই হিসেবে গিয়ে শাদাব খান ছাড়া আর কেউ আসলে ছন্দে নেই, এটা মূল কারণ। ফেরদৌস, বাবর আজমের কথা আপনি বলছিলেন। বাবর আজমের যদি স্ট্যাট আমরা দেখি, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে এই পর্যন্ত বিশ্বকাপে যে 9টা ইনিংস খেলেছেন বাবর, তাতে তার রান 181, অ্যাভারেজ 20+20.11, স্ট্রাইক রেট 100-এর নিচে 97.31। তার মানে যার উপর পাকিস্তান সবচেয়ে বেশি ভরসা করছে, এবং এই ধরনের পিচ, আজকের ম্যাচটা নিউ ইয়র্কে, এই ধরনের পিচে যেখানে অ্যাঙ্কর করার কথা যার বেশি ছিল, তিনি অ্যাকচুয়ালি পাকিস্তানকে খুব বেশি কিছু দিতে পারছেন না। প্লাস আরেকটা কোশ্চেন যেটা ওঠে সেটা হচ্ছে বাবর রিজওয়ানের পার্টনারশিপ। যে এই দুজনের পার্টনারশিপের কারণে পাকিস্তানের বলা হয় আর কি যে ডিম আগে না মুরগি আগে অবস্থা, যে এদের দুজনের কারণে মিডল অর্ডার চান্স পাচ্ছে না, আবার মিডল অর্ডার মানে এই একটা ঝামেলা। এই জিনিসটা যদি দর্শকদের জন্য আপনি একটু প্রবলেমটাও আসলে সবসময় দেখা যাচ্ছে বাবর রিজনের উপর নির্ভর করছে, এবং তারা দেখা যাচ্ছে আসলেই পারফর্ম করছে। একবার ইংল্যান্ডের বিপক্ষে 200 রান তারা করতে গিয়ে এই দুজন ওপেনিং জুটি সেই রানটা তারা করে ফেলেছিল, মানে এতটাই দুর্দান্ত ফর্মে ছিল তারা। কিন্তু এই ধরনের জুটির ক্ষেত্রে যেটা হয় যে তারা যখন এত ভালো ফর্মে থাকে, তখন অন্য ব্যাটসম্যানদের সেটা হচ্ছে ম্যাচ প্র্যাকটিসের অভাব দেখা দেয়।
এবং সেই সমস্যাটা এখন এসে দেখা যাচ্ছে যে যখনই বাবর রিজওয়ানের জুটিটা হচ্ছে না, তখনই দেখা যাচ্ছে যে যখন মিডল অর্ডার এক্সপোজ হচ্ছে তারা সেই পারফরমেন্স করতে পারছে না। কারণ মিডল অর্ডারের এতদিন একটাই চাহিদা ছিল, বাবর রিজন একটা ভিত্তি করে দেবে, 12-14 ওভার পর্যন্ত মোটামুটি 6-7 স্ট্রাইক রেটে রান করে দেবে, তারপর তারা চোখ বন্ধ করে হচ্ছে এসে অ্যাটাক করবে। কিন্তু এখন যখন তাদেরকে ইনিংস গড়ার দায়িত্ব দেওয়া হচ্ছে তখন তারা আর পারছে না। এখন মজার ব্যাপার হচ্ছে নিউ ইয়র্কের এই উইকেটে বাবর এবং রিজওয়ানের জন্য পারফেক্ট একটা সিচুয়েশন ছিল। এটা এমনই একটা উইকেট যেখানে অ্যাকচুয়ালি ওভার প্রতি 6 রান নিলে কেউ গালি দিবে না, বরঞ্চ বলবে যে ওকে। তো এই পজিশনে যদি তারা দুজন ব্যাটিং করতে নেমে প্রথম 12 থেকে 13 ওভার পর্যন্ত মোটামুটি 70 থেকে 80 রান এনে দিতে পারে, তারপর পাকিস্তানের ব্যাটসম্যানদের কাজটা কিন্তু আর খুব বেশি দরকার নেই। কারণ এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে এই নিউ ইয়র্কের উইকেটে 120 রানই এনাফ। আর কানাডার মতো দলের বিপক্ষে যদি 120 রানের পুঁজি নিয়ে আমির, শাহিন আফ্রিদিরা ম্যাচ জেতাতে পারবে না, এটা বলা যায় না। সমস্যাটা যেটা হচ্ছে, বাবর দিন দিন ফর্মে না থাকার কারণে নিজের উপর প্রেশার নিয়ে নিচ্ছেন এবং তার স্ট্রাইক রেট আসলে 100 নয়, পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট প্রায় 60-65-তে নেমে আসছে। এটা কোনো সমস্যা না যদি পাকিস্তান উইকেট না হারাতো, কিন্তু বাবরের এই স্ট্রাইক রেট রিজনের মধ্যে এফেক্ট করছে এবং রিজন ওই স্ট্রাইক রেট বাড়াতে গিয়ে পাওয়ার প্লের মধ্যে দেখা যাচ্ছে আউট হয়ে যাচ্ছেন। ফলে যেটা হচ্ছে, রিজন হয়তো বা স্ট্রাইক রেট বাড়াতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন, সেই আউট হতে গিয়ে জুটিটা হচ্ছে না এবং মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে। আবার গত ম্যাচে যেটা হয়েছে, তার বাবর স্ট্রাইক রেট বাড়াতে গিয়ে আউট হয়ে গেছে এবং রিজন তখন হচ্ছে থিতু হতে গিয়ে সময় নষ্ট করেছেন, কিন্তু ওই যে মিডল অর্ডারে তাকে সঙ্গ কেউ দিতে পারেনি। এখন এই সমস্যা কাটাতে হলে একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে দুজনকে এখন সব চিন্তা ফেলে দিতে হবে, তাদের স্ট্রাইক রেট নিয়ে যে সমালোচনা হয় সেটার কথা ভুলে যেতে হবে, যে কোনোভাবে তাদেরকে 10 ওভার কাটিয়ে দিতে হবে। কারণ নিউ ইয়র্কের উইকেটে এখন পর্যন্ত দেখা গেছে যে পরে রান তোলা কঠিন, রান তোলার একটাই উপায় হচ্ছে শুরুর দিকে কাউকে টিকে থাকে সেই রানটা করতে হবে, মানে শেষের দিকে ঝড় তুলবে সেই আশা করা এখন আর নিউ ইয়র্কের এই উইকেটে আর সম্ভব না। আজকে যদিও নতুন উইকেট দিচ্ছে, কিন্তু সেই উইকেট অন্য উইকেটের চেয়ে খুব বেশি ভিন্ন আচরণ করবে সেটা আশা করা একই থাকছে। আর আউটফিল্ড তো একই, টানা ম্যাচ খেলা হচ্ছে, এটা মানে পঞ্চম ম্যাচ হচ্ছে টানা 5 দিন খেলার মতো আসলে এই মাঠ না। আর ফিরদৌস, কানাডার ব্যাপারে যদি কিছু, কানাডা অলরেডি একটা ম্যাচ জিতেছে, আয়ারল্যান্ডকে হারিয়েছে, ইউএস এর সাথেও খুবই ক্লোজ ফাইট ছিল। কানাডার ক্ষেত্রে যদি কোনো পাকিস্তানের এমন কোনো থ্রেট দেখছেন কিনা যে একে চোখে রাখতে হবে পাকিস্তান, বা এর কারণে পাকিস্তান ভুগতে পারে? কানাডার ওপেনিং বলার দুজন বেশ ভালো, যেমন কলিম সানার বল বেশ সুইং করে, পাকিস্তানের ব্যাটসম্যানদের এই সুইংয়ে ওপেনার মানে রিজওয়ানদের বেশ ঝামেলা হয় সুইংয়ে। আর ওদের যে দুইজন পেসার ডিলন এবং গর্ডন দুজনেই দুর্দান্ত পেসার, মানে ওয়েস্ট ইন্ডিয়ান গায়ানার থেকে জন্ম এবং তাদের ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে খেলার প্রচুর অভিজ্ঞতা আছে এবং তাদের বলের যে বাড়তি বাউন্স এবং ক্যারি তারা অন্তত এই উইকেটে দেখিয়েছে এবং সেই আজকে কিন্তু সেই মাঠেই খেলা, ফলে ভিন্ন পিচ হলেও খুব বেশি কন্ডিশনে চেঞ্জ হবে না। এবং এই বাউন্সের বিপক্ষে ভারত ম্যাচে কিন্তু দেখা গেছে পাকিস্তানের মিডল অর্ডারের কী সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও কিন্তু মাঝের ওভারে ডিলন খুব চমৎকার বোলিং করেছেন। এই তার হচ্ছে অফিস টাইমের বাইরের খাটো লেন্থের বলতে আয়ারল্যান্ড প্রচণ্ড প্রবলেম হয়েছিল। এবং আজকে আমার ধারণা, যদি বাবর এবং রিজওয়ান যদি ভালো একটা সেট হতে না পারেন বা পুঁজি দিতে না পারেন, তাহলে মাঝের ওভারগুলোতে কানাডা কিন্তু প্রাধান্য বিস্তার করবে, কারণ তাদের সেই বোলিং আক্রমণটা আছে। ধন্যবাদ ফেরদৌস। দর্শক, আমরা আশা করি একটা উপভোগ্য ম্যাচ দেখতে পারবো। আর পাকিস্তান টি-20 বিশ্বকাপে থাকবে কি থাকবে না সেটা দেখা যাক এর উত্তর আজকে পাওয়া যায় কিনা। ধন্যবাদ সবাই।